হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। আজকে ঘুম থেকে ওঠার পরে, বিছানা থেকে নামার পরেই মাথাটা ঘুরিয়ে গেছে। এত পরিমাণ মাথাটা ঘুরিয়ে গেছে, একদম চারপাশটা অন্ধকার হয়ে এসেছিলো। জানি না কোন কাল আমার নেমে এসেছিলো। সত্যি মানে যদি আমি পড়ে যেতাম তাহলে মনে হয় আমার একটা কিছু হয়ে যেত। আমি পড়িনি, শুধু আমার খাটটা যে আছে ওখানে একটা নড়বড়ে স্ট্যান্ড আছে, তো সেটাকে ধরে ফেলেছিলাম। ধরে একদম বসে পড়েছি। যদি আমি সেটা না পেতাম বা আমি যদি সেটা ধরতে না পারতাম তাহলে আমি পড়ে গিয়ে মরে যেতাম, এরকম অবস্থা। তখন আমার খুব খারাপ লাগছিলো, যদি আমার আজকে কিছু একটা হয়ে যায়, আমার ছেলেটাকে কে দেখবে ভগবান। তখন সেই সময় আমি শুয়ে শুয়ে কান্না করছিলাম, আর ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এটাই ভাবছিলাম। এতটা কষ্ট হচ্ছিল সেই টাইমটাতে, কি বলবো। আমার না এমন হয় মাঝে মধ্যেই মাথাটা ঘুরিয়ে যায়, চারপাশটা কালো হয়ে যায়, কিন্তু এতটা হয় না। আজকের জিনিসটা একটু অতিরিক্ত হয়ে গেছে। সকালবেলা উঠতেই পারছিলাম না পরে বিছানা থেকে, এরকম অবস্থা। আমি জানি আমার শরীরটা ভীষণ দুর্বল। হ্যাঁ, ভিটামিন ওষুধ খাচ্ছি, ফলমূল খাচ্ছি, তবুও ঠিক হচ্ছে না। ফুলে খরা পাতার রস খাচ্ছি, কারণ আমার শরীরের রক্তের উৎপাদনটা কম। বাচ্চা হওয়ার পর আমি আরও দুর্বল হয়ে গেছি। আমি কতটা শুকিয়েছি তোমাদেরকে যদি আমি ঠিকঠাক না বলি তোমরা বুঝতে পারবে না। আমার আগে যে যতগুলো জামা ছিল, আমি এক্সেল কিনতাম, সেই এক্সেলটাকে আমি চাপানো লাগতো না। হয় এক আঙ্গুল দু আঙ্গুল চাপাতাম, না হলেও চলতো। আমি ঢিলা ঢিলা জামা পরতে পছন্দ করি। আর এখন সেই জামাগুলো এতটা পরিমাণ ঢিলা হয়ে গেছে আমার, একদম কি বলবো, একদম পাগল পাগল লাগে এরকম। তো সেগুলোকে এখন প্রায় 5 আঙ্গুল 6 আঙ্গুল করে আমার চাপাতে হচ্ছে। তো এতটা পরিমাণ আমি শুকিয়েছি। এখন আমার এক্সেল জামা লাগে না, এখন আমার এল সাইজ, এম সাইজ ওগুলোও হয়ে যায়। আর আমি তো একটু লম্বা, তো সেই কারণে আমি এলটাই বেশিরভাগ এখন যে কোনো জামা যদি আনি তাহলে এলটাই লাগবে, আমি বুঝে গেছি। আর গলার এই যে হাড়গুলো দেখো পুরো বেরিয়ে গেছে। হয়তো মোবাইলে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, গলার হাড়গুলো এত পরিমাণ বেরিয়ে গেছে। চোখের নিচ পুরো কালো হয়ে গেছে। রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয় না। আর আগে শাখাগুলো হতো কোন জায়গায় যেত, আর এখন দেখো, আগে শাখাটা, এখন পলাটা যেখানে আছে, এই যে এই পাশে এতটুকু আসতো, আর এখন শাখা কোথায় আসছে, আরও চলে যাবে, আরও নিচে চলে যায়, এরকম এতটা পরিমাণ শুকিয়েছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। সারাদিনে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে আছে তোমাদের সাথে। যদি শরীরটা সুস্থ থাকে তাহলে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে আমি এখন রান্না বসাবো, তো চলো ঝটপট করে রান্নাটা বসাই, তারপর তোমাদের সামনে আসবো। সকাল সকাল এদিকে বাবা নিয়ে বসে পড়েছে ভুট্টা। আমাদের একটা জমির আলু তোলা কমপ্লিট হয়ে গেছে, সেই জমিতে এখন নমলা ভুট্টা করা হবে। যেই ভুট্টাটা এই টাইমে করা হয়, এই যে এখন চৈত্র মাসের শেষের দিকে করা হবে, না চৈত্র মাসের শুরুর দিকে, ফাল্গুন মাসের শেষের দিকে, সেই ভুট্টাটাকে বলা হয় নমলা ভুট্টা। এটা হতে হতে প্রায় আষাঢ় মাসের দিকে, আষাঢ় মাসের দিকেই ভুট্টাটা উঠবে। আর সেই ভুট্টাটা তুলেই কিন্তু ধান করা হয়। তো আমাদের এই ভুট্টাটা এর আগেরবারও করা হয়েছিল। দেখো ভুট্টাগুলো কেমন লাল লাল। ভুট্টাটার মধ্যে না কিছু একটা ওষুধ দেওয়া হচ্ছে। এই ভুট্টাটা দেখো বাবা ধরছে, বাবার হাতটাও লাল হয়ে যাচ্ছে। এই ভুট্টাটা নাকি অনেক ভালো। তো এই ভুট্টাটা আমাদের জমিতে লাগানো হবে। আর এই ভুট্টাটা একটু পাতলা করে গাড়তে হবে। ভুট্টা কেমন করে গাড়ে না সবটা তোমাদের দেখাবো আজকে। আমাদের বাড়িতে এখন যতগুলো জমি আছে, আমাদের আলুর পর যে জমিগুলো আমাদের রয়ে যাবে, সেই প্রত্যেকটা জমিতেই কিন্তু আমাদের এখন ভুট্টা করা হবে। তো বাবা কালকে কিনে এনে একটু ভিজিয়ে রেখেছিল। ভুট্টাটাকে ভিজিয়ে রাখলে তার থেকে চারাটা একটু তাড়াতাড়ি বেরোয়, তো সেই কারণে ভিজিয়ে রেখেছিল। তো এই সব কথা কিন্তু আমাকে আমার বাবাই বলেছে, যে এটা করলে এটা হয়, এটার পরে এটা করলে। কারণ এইসব না জমির আবাদ আমি বুঝি না এতটা, আর এসব আমাদের করতেও হয় না বেশিরভাগ, কারণ এটা বাবা মাই বোঝে। আর আমরা বাচ্চা কাচ্চা মানুষরা এইটার মধ্যে এত কানও দেই না। এখন মাঝে মধ্যে বাবার কাছ থেকে বলি এটার পর এটা দিলে কি হবে, তখন বাবা বলে দেয়। দেখো ভুট্টাগুলো কি সুন্দর, তাই না? এক একটা গাছে 2টা করে ভুট্টার কলা হবে কিন্তু। আর ভুট্টার যে কলাটা হয় সেটা থেকে কিন্তু ভুট্টা হয়। তোমাদের দেখাবো আস্তে আস্তে যে জমিগুলোতে আমাদের ভুট্টা করা হবে। আর কিছু জমিতে আমাদের পাট করা হবে, কারণ পাটটা কিন্তু খুব দরকার। পাট কাঠি, পাট এটা কিন্তু খুবই দরকার। আমরা গ্রামের মানুষ, গ্রামের রান্নাবান্না আমরা বেশিরভাগই কিন্তু পাট কাঠি দিয়ে করি, তো সেই কারণে কিন্তু পাটটা প্রয়োজন হয়। তো এদিকে কিন্তু আমাদের ভুট্টাগুলো সবগুলো তোলা হয়ে গেছে। বাবা এখন চলে যাবে জমিতে। একজন লেবার আছে বাড়িতে, সেই লেবারটাই কাজ করবে। আর তার সাথে সাথে কিন্তু মাও যাবে। এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, বসিয়ে একটু রান্না করে একটু জোগাড় জানতে আমাকে করে দিয়ে মা যাবে কিন্তু জমির কাছে। তো
বাবা কিন্তু এই যে ভুট্টাগুলো নিয়ে এখন বেরিয়ে পড়ছে জমিতে লাগানোর জন্য। সকাল সকালেই লাগাবে, কারণ এখন না রোদের তাপ প্রচুর, বেশি রোদের তাপ হয় দেখেই কিন্তু যে কোনো কাজ তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো সকাল সকাল। তো চলো বাবা এদিকে বেরিয়ে পড়ছে জমির উদ্দেশ্যে। আমাদের জমি আমাদের বাড়ির পাশেই, তো বাবা হেঁটে যেতে পারে না, তাই সাইকেল দিয়ে যায়। তারপর বাবা চলে এসেছে জমিতে। এই দেখো এই মামাটা আমাদের বাড়িতে কাজ করছে। এই মামাটা কিন্তু এদিকে ভুট্টার আল দিচ্ছে। যেভাবে আলুর আল দিতে হয় ঠিক সেইভাবেই ভুট্টার আল দিতে হয়। এভাবে ভুট্টার আল দিতে দিতে এইটার মাঝখানে প্রায় 2 হাত ফাঁকা ফাঁকা করে কিন্তু ভুট্টাগুলো লাগানো হবে। বলেছি না পাতলা করে লাগানো হবে, তো সেই পাতলা করে কিন্তু লাগানো হবে। তো এখানে অনেক আল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে পুরো জমিটাতেই কিন্তু এখানে ভুট্টা লাগানো হবে। কী করে লাগাচ্ছে তোমাদের দেখাই। ভুট্টা লাগানো ভীষণ সোজা, শুধু উপর থেকে ফেলে ফেলে দিলেই হয়ে যায়। দেখো এতগুলো আল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দূরে বাবা ভুট্টা লাগাচ্ছে, কেমন করে লাগায় সেটা তো তোমাদের দেখাবো। এর মধ্যে কিন্তু এখনই মা চলে আসবে। মা আমাদের বাড়িতেই আছে, আর ভিডিওগুলো টোটালটা বুনু করেছিল। আর জমির ভিডিও তো আমি তো এখন জমিতে যেতে পারি না, তো সেই কারণে জমির ভিডিওটা বুনু করে নিয়ে আসে। তো চলো তোমাদের গিয়ে দেখাই বাবা কিভাবে ভুট্টা লাগাচ্ছে। আলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আলুর মতো করেই মানে আল বন্ধ করতে হবে, তারপর কিন্তু ভুট্টা লাগানোর পর আল বন্ধ করতে হবে, এরকম জল দিতে হবে, এরকমভাবেই কিন্তু ভুট্টা করা হয়। তো এই হচ্ছে আমাদের জমি। এই জমিটা আমাদের একদমই রাস্তার পাশে। এই দেখো ভুট্টা লাগানো হয়ে গেছে। জমিতে একটা একটা করে 2 হাত ফাঁকা ফাঁকা করে ভুট্টাগুলো এইভাবে ফেলে দিতে হয়। তারপর পা দিয়ে ভুট্টাগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় আলটাকে, এটার থেকেই গাছ গজাবে। আস্তে আস্তে 2 মাসে 3 মাসে কিন্তু ভুট্টার গাছ অনেক বড় হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এটার থেকে ভুট্টার কলা ছাড়বে, আস্তে আস্তে ভুট্টা হবে। এর আগের বছরও আমাদের প্রচুর ভুট্টা করা হয়েছিল। এইদিকে দেখো পুরো বাবা কিন্তু একটা করে দুটো আল করে লাগাচ্ছে। আর এই যে এভাবে আস্তে আস্তে হাঁটতে হয়, দুটো আল করে এভাবে ফেলে ফেলে যেতে হয়। তো ভালোই, ভুট্টা লাগানো কিন্তু ভীষণ সোজা, এভাবে লাগাতে হয়। আমরা কৃষকের বাড়ি, কৃষি কাজ করেই আমাদের চলে, তাই তোমাদের সাথে শেয়ার করি আমাদের কৃষকের কাজগুলো। ভীষণ ভালো লাগে কিন্তু এই কাজগুলো দেখতে। তাই আমার কিন্তু এইসব জমির কাজ দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। ছোট থেকে দেখে অভ্যস্ত না, তাই ভীষণ ভালো লাগে জমির কাজগুলো দেখতে। আর হ্যাঁ, আমরা ছোটোবেলায় কখনো এভাবে জমিতে কাজ করিনি, এখনও করতে হয় না। বাবা মা আর লেবার, আমাদের বাড়িতে সারা বছর লেবার থাকে, ওরাই সবাই মিলে করে। আর বাবা যেইটুকু কাজ করতে পারে নিজে অতটুকুই করে, বেশি একটা বাবাও কাজ করতে পারে না। তোমরা জানোই আমার বাবা হচ্ছে এক প্রতিবন্ধী, বাবার পায়ের অনেক সমস্যা, তোমরা জানোই অনেকে। তো এইসব আর এখানে বলবো না। তো চলো এদিকে কিন্তু আমাদের ভুট্টা লাগানো হয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে মাও চলে আসবে। আমি বাড়িতে আজকে রান্না করব, কি রান্না করব না করব সব তোমাদের দেখাবো। আর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে বাজার, চাটা খেয়ে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরেই বলছে যে না, এখন ভুট্টাগুলো লাগিয়ে নিই, না হলে কিন্তু প্রচুর রোদ চলে আসবে। এদিকে আমাদের ভুট্টা লাগানো প্রায় কমপ্লিট, একটু পরে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না, শুধু আল দিতে যতক্ষণ টাইম লাগে। আর না হলে এবার ফেলে গেলে বেশিক্ষণ একটা লাগে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যায়, একদমই সময় লাগে না সেরকম। তো এখানে কিন্তু কিছু আলুও রয়ে গেছে, কারণ এইটার মধ্যে আমাদের আলু করা হয়েছিল। আর কালকে কিন্তু চাষ করা হয়েছে, আর চাষের পেছনে ঘুরে আলু টুকাতে হয়, কিন্তু এবার আর কেউ টুকায়নি, কারণ মারও সেরকম সময় ছিল না। আর একজন যদি লেবার নেওয়া হতো 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য, কিন্তু লেবারও আসতে চায় না। তো এবার আলুর দামও সেরকম বেশি নেই, তাই বাবা বলছে যে না, এবার আর আলু এভাবে তুলতে হবে না, এভাবেই থাক, কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার বড়দার মেয়ে। এই মেয়েটা দেখো কত ট্যালেন্টেড, কত রকম ব্যায়াম শিখেছে, স্কুলে গিয়ে ব্যায়ামের ক্লাস করে, আর সেখান থেকে কত রকম ব্যায়াম শিখে এসেছে। সবগুলোই তো বললো যে আমার আমি যে ব্যায়ামগুলো করছি পিসিমণি, তুমি না এগুলো একটু ফটো তোলো, তো আমি ফটোর বদলে ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি। সত্যি বাচ্চা কাচ্চাগুলো এখন আগের থেকে কত ট্যালেন্টেড হয়ে গেছে, তাই না বলো? Wow! তোর কি করতেছে? পায়ের গোড়াটা সমান হবে না? এইটা দিয়ে
হ্যাঁ যে এরকম করে পড়ে গেছিলাম। হ্যাঁ মানে যে টাটি কিছু ছিল। তোমাদের বললাম বাবা নিয়ে এসেছে মাছ, বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো এখন ঝটপট করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেলে এটার মধ্যে এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আজকে বাবা বলছিল যে এগুলো দিয়ে কালিয়া রান্না করতে, মানে আমাদের ভাষায় না আমরা কালিয়াকে কিন্তু নিকলা বলি, মানে একটু ঝোল ঝোল থাকবে, কোনো রকম আলু টালু কিছু থাকবে না, মশলা টশলা দিয়ে ওসব রান্না করতে বলছে। তো ওটাই করবো। মাছগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। আর আমাদের এখানে না বেশি এরকম মাছ পাওয়া যায় না, সব সময় না চাইনিজ মাছ পাওয়া যায়, মানে বরফ দেওয়া মাছগুলো, তো সেগুলোই আমরা বেশি খাই। যখন এরকম লোকাল মাছগুলো চলে আসে তখন কিন্তু দারুণ লাগে। তো চলো মাছগুলো কিন্তু আমি এদিকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ঝটপট করে রান্না করব। রান্না করতে একদমই টাইম নেব না, কারণ মিক্সারের মধ্যে সব কিছু বেটে রেটে নিয়ে নিয়েছি। আর শুধু রান্না করতে আমার যতটুকু টাইম ততটুকুর মধ্যেই আমি করব। সকালবেলা কিন্তু ড্রেস আমার পাল্টানো হয়ে গেছে, আর বাবুকে দিয়েছি ভুনুর কোলে। 10:21 বাজে। বাবাই তুমি বেরু দিতেছ মানির সাথে? শব্দটা শুনে কোন দিক দিয়ে শব্দ হয়? দেখো ছেলে আমার ঘুরু ঘুরু দিচ্ছে মানির সাথে। মনে রোদ্রে বেশি থাকে না, ছায়া ছায়া দেখো। হ্যাঁ ছায়া ছায়া, রোদ বেশি না। আর এদিকে আমি রান্না বসিয়েছি, তার মধ্যে বাবা। হ্যাঁ কি কো দিতে, সেটা হয়েছে না তো। একটু দিয়ে খাওয়া হয় না মন করে, আর একটু দেরি করতে। বাবার খিদে পেয়ে গেছে, বাবাকে এগুলো দিয়ে দিলাম খাবার। এটা আর একটু ঝোল দিতে হবে, তার মধ্যে ঝোল দিয়ে তারপর আর একটু ফোটাতে হবে। মাছগুলো যেন ভালো করে এটার সাথে সেদ্ধ হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ডাল প্রেসারের মধ্যে। ডাল আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে সম্বার দেব। মশলার সেই ঢাক বেরিয়ে গেছে। চলো এটা জল দেওয়া হয়ে গেছে, এটার মধ্যে আর একটু জল দেবো, তারপর একটু জাল হবে, নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। এই হচ্ছে আজকে রান্না। ভাত হয়ে গেছে এপাশে, তো ভাতের হাঁড়িটাকে ঢেকে রাখি। আর তার সাথে করেছি দেশি আলু ভাজা। এই যে এরকমভাবে কেটে কেটে ছোট্ট ছোট্ট আলুগুলো যা হয় ওগুলো দিয়ে ভাজা করেছি। এই হচ্ছে আজকের রান্না। আর ওইদিকে মা চলে গেছে এখন জমিতে ভুট্টা গাড়তে। আমাদের ভুট্টা গাড়া শুরু হয়ে গেছে, তোমরা জানোই। বাবা কিছুক্ষণ ভুট্টা লাগিয়ে চলে এসেছে বাড়িতে, খিদে পেয়েছে। এখন ওগুলোকে গুছিয়ে নিই। ছেলের একটা খেলনা এই ঘরে, আর একটা খেলনা নতুন হয়েছে, সেটা একটু আগেই বৌমনি দিয়ে গেছে। ওই যে বোনদের হাতে দেখো খেলনাটা দে তো ভাই। এই খেলনাটা একটু আগেই বৌমনি দিয়ে গেল বাবুর জন্য। এই দেখো কি সুন্দর না দেখতে, লাঠিমের মতো দেখতে, কি সুন্দর শব্দ করে। ছোটো মানুষ এগুলোই ভালোবাসে, যে শব্দ করবে। যার তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে শিবরাত্রি গেছে, তো শিবরাত্রির মেলা কিন্তু আমাদের এখানে এখনও হচ্ছে। আমার যাওয়ার কথা আছে, কবে যাই এখনও বলতে পারি না। এই হচ্ছে লাঠিমের মতো, এটা দিয়ে গেছে বাবুর জন্য। যখন এভাবে শব্দ করা হয় তখন ও চুপচাপ শোনে যে কী শব্দ করছে। আর একটা হচ্ছে এই যে, যেটা তোমাদের তখন দেখালাম, এটা আমার একটা বন্ধু দিয়েছিল ওকে, ডুক 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 করে বাজবে, ডুক ডুক। আমাদের এখানে না চুল যারা নেয় তারা এরকম করে একটা ডুকডুকির মতো আনে, ওটা বড় হয়, এরকম করে বাজে। তো এটা শুনলে না সেরকমই মনে হয় চুলওয়ালা চোলওয়ালা। তো এটাকে রেখে দিই। এখন বড় মানির কোলে, আর ওটা হচ্ছে দিদি, যে দৌড়ে চলে গেল ওটা হচ্ছে দিদি। ওটা হচ্ছে আমার মেজদার মেয়ে, ওটা হচ্ছে ওর বড় দিদি। এখন ঘরে ঢুকছে, ও আমার দিকেই তাকিয়ে আছে। ওকে খাওয়াতে হবে, ওর খিদেও পেয়ে যাচ্ছে। এদিকে আমার রান্নাটা ঝটপট হয়ে যাক, তারপর ওকে খাইয়ে দেবো। এখন এটার মধ্যে হলুদ টলুদ দিয়ে ওটাকে ভালো করে আমার সম্বার দিতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাড়ির সামনে। এদিকে বাবু এখনও দোলনায় ঘুমোচ্ছে। এসেছি দেখতে যে মা ভাই বাবা ওরা আসছে কিনা, দেখা যাচ্ছে না। মনে হয় এখনও ভুট্টা লাগানো হয়নি। এখন বাবাও গেছে, বাবা খাওয়া দাওয়া করতে এসেছিলো বাড়িতে, এখন বাবাও চলে গেছে ভুট্টা লাগানোর জন্য। এদিকে আমাদের গরুগুলো এখনও এখানেই রয়েছে।
আমাদের গরুগুলো এখন দেওয়া হয় না, মানে মাঠে দেওয়া হয় না, কারণ মাঠে এখন ঘাস নেই, এই সময়টাতে ঘাস পাওয়া যায় না। তো সেই কারণে বাড়িতেই থাকে, খড় টড়ে দিতে হয়। আমাদের যে 3টেই গরু, একটা বাছুর আছে, ছোটো বাছুর, এই কালো গরুটার একটা বাচ্চা আছে। ওদিক থেকে রাস্তাতে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওখান থেকে আসছে কিনা, এখনও আসছে না, জানি না কখন আসবে। এদিকে আমার খিদেও পেয়েছে, আবার বাড়ির মানুষদের ছাড়া খেতেও ইচ্ছে করে না, খেতে বসলে না পেটেই ভরে না, যতক্ষণ না ওনারা মানে বাবা মা ভাই যতক্ষণ না আসে। একসাথে খাওয়াই অভ্যাস তো। আর এদিকে হচ্ছে জেঠিদের গরু, ওদের অনেকগুলো গরু, ওদের 5টা গরু এক জায়গায়, দেখো কি সুন্দর খড় খাচ্ছে, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে এইসব না। চলো গরুটাকে, 3টে গরু আছে, ওটাকে একটা এটাকে একটা আমাকে খড় দিই, খড় দিয়ে যাই দিয়ে দেখি একটু খাওয়া দাওয়া করি। ওরা আসতে মনে হয় দেরি আছে, যদি দেরি থাকে আমি খেয়ে নেবো, কারণ ওদিকে নাহলে বাবু পরে আবার কান্না করবে। বাবুকে চান করাতে হবে। বেজে গেছে কটা জানো, এখন প্রায় 11টার মতো বাজে। রান্না তো হয়ে গেছে 11:30, আমি ওকে চান করাই 12টা 12:30টার দিকে, তো সেই টাইমের আগে আমার খেয়ে নিতে হবে, নাহলে আরেকবার দুপুরের খাওয়ার টাইম হয়ে যাবে। তারপর দুপুরের খাওয়ার টাইমটা ঠিক না থাকলে না ভালো লাগে না, মানে তখন খাওয়ার এনার্জিটা চলে যায় টাইমটা যদি ঠিক না থাকে। চলো এখন আগে গরুটাকে খড় দিই, খড় দিয়ে খাওয়া দাওয়াটা বাড়িতে তো কেউ এখনো আসেনি, তাই গরুর জন্য খড়টা বের করে নিচ্ছি। চলো গরুটাকে খড় দিয়ে নিই, গরুটাও কীভাবে মুখের দিকে তাকিয়ে থাকে খড় না পেলে। 2টো খড়ের আটি বের করে নিয়েছি, এখন ঝটপট করে গরুকে খেতে দেব। গরুকে খেতে দিয়ে নিজেও এখন ভাত খেতে চলে যাব। আর মানে আমাদের গরু বেশিরভাগ এখন খড়েই খায়, ঘাসটা বেশি পাওয়া যাচ্ছে না, কারণ এখনের দিনগুলো না একটু মানে উর্বরতা টাইপের দিনগুলো, মানে এই টাইমে ঘাস টাস থাকে না, একটু শুকনো শুকনো মাটি থাকে, বালি বালি হয়ে যায়, ধুলো বালি বেশি থাকে, তো এই টাইমে ঘাস পাওয়া যায় না। তো মা এখন বেশিরভাগই গরুকে খড় দেয়, আমিও তাই একটা খড় খুলে এই গরুটাকে দিয়ে দিলাম, আর ওই গরুটাকে একটা দেবো, ওদেরকে দিয়ে দিই। জানো একবার কি হয়েছিল, এই ঘরের মধ্যেই আমাদের এখানে আগে এরকম করে আটি রাখা হয়নি, একদম খড় করা হয়েছিল, এর মধ্যেই না সাপ ছিল, গোমা সাপ, ভয় লাগে। তো সেই সাপ ছিল, আর সেটা মাকে কামড় দিয়েছিল। তখন আমি ছোট, তখন আমার বয়স 4 বছর না 5 বছর হবে, আমার ভাইও তখন ছোট। হ্যাঁ আমার বয়স তখন 5.5 বছর, আমার ভাইয়ের তখন 1.5 বছর, 1 বছর মনে হয়, 1 বছর না 1.5 বছর এরকম একটা হবে, মনে নেই সেরকম। তখন মাকে গোমা সাপ কামড় দিয়েছিল। তো প্রথমে মা বুঝতে পারিনি, হয়তো মানে ভেবেছে আঙুলের মাথায় কামড় দিয়েছিল, কী কামড় দিয়েছে বুঝতে পারিনি। মা আঙুলটা নিয়ে পুরো চুষে ফেলেছে। চুষে ফেলার পর মামা বাড়িতে গেছি আমরা সবাই, ছোটোবেলায় কিন্তু খুব টিভি দেখার নেশা ছিল, আর এদিকে পুরো এরিয়ার মধ্যে শুধু মামার বাড়িতেই টিভি ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। তো তখন মামা বাড়ি যাচ্ছিলাম, মামা বাড়ি যাওয়ার অর্ধেক রাস্তাতেই আমার শরীরটা না কেমন মাতালের মতো লাগছিল। মা বলছিল যে আমার শরীরটা মাতাল মাতাল লাগছে, মানে মা এগোতে পারছিল না, 2 পা এগিয়ে গেলে মনে হচ্ছে মাকে পেছন থেকে কেউ টেনে ধরছে, এরকম হচ্ছিলো। সেইটা আমি মার সঙ্গে আমি ছিলাম, দিদি ছিল, বড়দি, তো ভাই ছিল, আর এই পাশের বাড়ির বম্মা ছিল। পাশের বাড়িতে একটা মহিলা আছে, যিনি আমার সাথে গিয়েছিল না, দেখেছিল ডাক্তারের কাছে, সেই বম্মা ছিল। তো তখন মা বলছিল আমার হাতে না ও প্রায় 2-2.5 ঘন্টা আগে কিছু একটা কামড় দিচ্ছে, আমি সেটা চুষে ফেলেছিলাম। তো তারপর মাকে নিয়ে আমরা কালী মন্দিরে বসালাম, মামা বাড়ির কালী মন্দিরে বসালাম। বসানোর পর ওঝা আনা হলো, অনেকগুলো ওঝা এসেছিলো, আর তখন এইসব ওঝাটাই বেশি বিশ্বাস করা হতো। তো ওঝারা হাত তুলে দিয়েছিল যে আমরা পারবো না। তারপর অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আসার আগেই একজন ওঝা এসে বললো যে আমি পারবো ওনাকে বাঁচাতে। তখন মুরগি আস্তে আস্তে মুরগি কেটে মায়ের পুরো পা চিরে মুরগিটার গলাটা কেটে ওই মানে লাগিয়ে দেওয়া হয়েছিল পাগুলোর দিকটা। তো রক্তটা মুরগি চুষে নিয়েছে, আর ধরপর করতে করতে মুরগিগুলো মরে গেছে। এরকম করতে করতে 21টা মুরগি মরেছিল। সেই দৃশ্যটা আমার এখনও যদি চোখে ভাসে, এখনও আমার খারাপ লাগে, কারণ সেই ছোটোবেলায় আমি এত ছোট, ভাই এত ছোট, যদি মায়ের কিছু হয়ে যেত জানি না কোথায় থাকতাম, আজ কীভাবে মানুষ হতাম জানি না। তো সেই দৃশ্যগুলো সত্যি এতটাই খারাপ, এতটাই কষ্টকর দৃশ্যগুলো, ভীষণ তখন কষ্ট লাগে কখনো। আর তখন মা সেদিন রাত্রেবেলায় অনেকটা সুস্থ হয়ে গেছিলো, কিন্তু সেদিন রাত্রেবেলায় সারা রাত ওঝা বলেছিল সজাগ থাকতে হবে। মাকে নিয়ে সবাই সজাগ ছিল, তখন আমরা ছোটো ছোটো ছিলাম, তো অবশ্যই 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। সেই দৃশ্যগুলো শুনলে আমাদের শরীরে কাঁটা দিয়ে উঠেছে, মানে এতটা ভয় লাগে। মানে সাপ একটা এমন জিনিস, অন্য কোনো সাপ আছে
কামড় দিলে কিছু হয় না, কোনো সাপ আছে ভীষণ ক্ষতিকর, যেমন এই গুমা সাপটা আমরা জানি ভীষণ বিষাক্ত। আর আমাদের এই ঘরের মধ্যেই ছিল, মানে এই জায়গার মধ্যেই আমাদের ঘরের এটা ছিল, এটার মধ্যেই ছিল। দেখো অনেক বকবক তোমার সাথে করে ফেলেছি, অনেকগুলো কথা বলে ফেলেছি। তো চল পরে তোমার সাথে কথা বলছি, এখন খেয়ে নিই। গরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এপাশে চলে এসেছে কাঠের গাড়ি, মানে কাঠ নিয়ে আসা হয়েছে বাড়িতে। তোমরা জানো যে নতুন ঘর তৈরি হবে, তার জন্য কাঠ লাগবে। আর আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু দরজা টরজাগুলো কাঠেই বানাই। তো এবার না আর দরজাগুলো কাঠে বানানো হবে না, এবারের দরজাগুলো কিন্তু প্লাইবোর্ডের হবে। প্লাইবোর্ডের দেখবে অনেক ডিজাইনের দরজা পাওয়া যায়, সেগুলো বেশ ভালো লাগে। এটাই বলছিলাম যে প্লাইবোর্ডের দরজাগুলো ভীষণ সুন্দর, ওগুলোই আনতে। কারণ এই দরজাগুলো সব থেকে মজবুতও হয় জানো। আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমরা কিন্তু মানে আমাদের জেঠিরা আছে, তারা পার্টি করে। তো সেই পার্টির জন্য কিন্তু পার্টির ক্যাচালের জন্য কিন্তু আমাদের জেঠিদের বাড়ি ভাঙা হয়েছিল। তো এইসব পার্টির ক্যাচাল তো সেই সময় না দরজা ভাঙা হয়েছিল। কাঠের যে দরজাগুলো বানানো হয়েছিল সেগুলো কুড়ুল দিয়ে কেটে কেটে ভেঙেছে, কিন্তু প্লাইবোর্ডের দরজাগুলোতে যতই কুড়ুল দিয়ে বাড়ি দিয়েছে কিন্তু সেই দরজাগুলো ভাঙেনি। তো সেই কারণেই তখন থেকে বোঝা গেছে প্লাইবোর্ডের দরজাটা কত মজবুত। আর হ্যাঁ, কেন ভেঙেছি কি না সমাচার তোমাদের পরে আমি বলবো কোনো একদিন, এখন এইসব ভিডিওতে না বলাই ঠিক আছে, পরিবারের ব্যাপার। তো সেই কারণে কিন্তু বলছিলাম যে কাঠের দরজা লাগাবে না, অন্য দরজা লাগাও। তো এইগুলো কিন্তু অন্য কাজে লাগবে কাঠগুলো, কারণ দেখো এখনও চাল কমপ্লিট হয়নি, চাল দিতে হবে, উপরে কিন্তু অনেক কাঠের প্রয়োজন হয়। সেদিন আমরা রান্নাঘর করেছি, রান্নাঘরে যত কাঠ আমাদের লেগেছে, তো সেই কারণেই ভাবছি যে কাঠটা ভীষণ লাগবে। তো প্লাইয়ের জন্য মানে প্লাই এনে ডিজাইনিং দরজা 3000 টাকার মতো পড়ে, বেশিও পড়ে না, 3000 3500 টাকার মধ্যে ভালো দরজা পাওয়া যায়। আর কাঠের দরজা বানাতে গেলে কিন্তু ভীষণ টাকা খরচ পড়ে যায়। তো সেই জন্য কাঠের আর বানানো হবে না, এগুলো দিয়ে উপরে চালটা দেওয়া হবে। তাছাড়াও যদি এক্সট্রা কাঠ লাগে সেখানে লাগানো হবে। এখানে প্রায় নিজেদের গাছের কাঠ, তো প্রায় 4টা গাছের কাঠ এখানে আছে। আর কাঠের থেকে বেশিরভাগ কিন্তু খড়ি বেরোয়, মানে উপরে ছালটা দিয়ে খড়ি তো করা হয়, তো ওগুলোই বেরোয়, মেন কাঠ কমই বের হয়। 4টা গাছ থেকে কতটুকু কাঠ হয়েছে তোমাদের দেখাবো, একদমই কম হয়। তার থেকে একটা গাছ এতটাই ভালো, কি বলবো, প্রচুর শক্ত একটা কাঠ ছিল। এই কাঠটা না একদম শুকোতে গাছটা মানে বাড়তি হতে মরে গেছিলো, এতই মানে শক্ত কাঠ। যেখান থেকে কাঠটা ভাঙানো হয়েছে সেই লোকগুলোই বলেছে এই কাঠটা ভীষণ ভালো, এই কাঠটা দিয়ে যে কোনো কাজ তোমরা করবে, এই কাঠটা খুব মানে লাকি হবে তোমাদের জীবনে। এই কাঠটা তোমরাও তোমাদের জীবন পার করে নিতে পারবে, তোমাদের বাচ্চা কাচ্চারাও জীবন পার করে নিতে পারবে। হ্যাঁ, ঘর টর বানানো এইসব কিন্তু এখন একমাত্র বাচ্চা কাচ্চার জন্যই, কারণ দেখো বাবা মা জেঠু ওরা যদি ঘর বানায় আমাদের জন্যই বানাবে। আর আমরা যদি এইসব ঘর টর বানাই কোনোদিন, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্যই বানাবো, তাই না বলো? তো জেঠু এদিকে কিন্তু ঘর করছে, জেঠুর ঘর বেশি দিন হয়নি, মানে এই ঘরটা শুরু করতে। এইদিকে একটা ঘর ছিল, এটা ভেঙে যে সামনে নিয়ে এসেছে, আর এই দিকের ঘরটা এখন পাকা করছে, সময় তো লাগবেই। আর গ্রামের বাড়ি যখন আমাদের গ্রামে কিন্তু জিনিসের দাম প্রচুর দাম, এসব সিমেন্ট বালি পাথর না প্রচুর দাম। আর আমরা কৃষিকাজের উপর দিয়ে চলি, তো তাই আমাদের না এই জিনিসগুলো খুবই আস্তে আস্তে করতে হয়, কারণ আমরা এক একটা আবাদ করে এক একটা জিনিস করার চেষ্টা করি। এই দেখো কত কাঠ বাড়িতে চলে এসেছে, এগুলো সব হচ্ছে খড়ির জন্য, জ্বালানির কাজে লেগে যাবে। আর মেন কাঠ হচ্ছে এই যে এতটুকু, এই মেন কাঠগুলোই কিন্তু আস্তে আস্তে এইগুলো দিয়ে কাজ শুরু করা হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও।